मोदी और अमित शाह कान खोल के सुन ले, तुमसे पहले गया तख्त नशी था, उसको भी अपना खुदा होने का इतना ही यकीन था। जब फिरौन गिर गया तो तुम किस खेत की मूली हो? हम तुमसे पूछते हैं, तुम साबित करो कि तुम प्रधानमंत्री हो, तुम साबित करो तुम सरकार हो, औकात में रहो। সিএ এর নামে নর্থ ইস্ট দিল্লিতে যে দাঙ্গা হয়েছিল, যে রাইটস হয়েছিল, তার অভিযুক্তদের কেস নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিল কয়েকদিন আগেই। যদিও ফাইনাল কেসের রায় দেয়নি, কিন্তু এটা তার কেস চলাকালীন এই জামিন বিষয়ক অর্থাৎ বেল বিষয়ক কিছু রায় দিয়েছে। তাদের মধ্যে বেশ কিছুজন বেল পেয়ে গেছে এবং দুজন এখনও বেল পায়নি। কি হয়েছিল এবং সিএএতে কি হয়েছিল আর এই বেল বিষয়ক যে বর্তমান কেস চলছে তার বিষয়ে ঠিক কি হলো, আর এদের কি ফাঁসি নাকি যাবজ্জীবন কোনটা হতে পারে, সব বিষয়ে বলবো। সব খবর ডিটেলসে আসার আগে নমস্কার, আমি চন্দন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। ফেব্রুয়ারি 2020 লকডাউনের ঠিক আগে ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হয় দিল্লিকে রক্তাক্ত করার, দিল্লিকে রক্ত স্নাত করার। এই ষড়যন্ত্র খুব ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল। সিএএ এর প্রতিবাদের নাম করে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হয়েছিল দিল্লির নর্থ ইস্টে। আপনারা হয়তো শুনেছেন এবং জানেন, সবাই কম বেশি জানেন, শাহিনবাগ হয়েছিল। এই শাহিনবাগ ছিল এরই একটা উৎপত্তি স্থল, সেখান থেকেই ছড়িয়ে পড়ে এই সমস্যাটা। সেই সমস্যার চরম পর্যায়ে পৌঁছে দিল্লির নর্থ ইস্ট হয়েছিল রক্তস্নাত, এবং সেটা নিজে থেকে হয়নি, এটা করার জন্য এক বড় ষড়যন্ত্র করা হয়েছিল। ঠিক কী ষড়যন্ত্র করা হয়েছিল এবং এই ষড়যন্ত্র করার কারণ কি? কারণ তার ঠিক কয়েকদিন পরে ভারতের মাটিতে পা রাখতে চলেছিল ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প যখন আসছে, বিদেশি মিডিয়া তো আসবেই, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এক বড় সড় মাপের ষড়যন্ত্র করা হয়েছিল। সিএএ এর প্রতিবাদের নাম করে এক বড় ষড়যন্ত্র দিল্লিকে রক্তাক্ত করার এবং বিদেশি মিডিয়াদের দৃষ্টি আকর্ষণ করা, এটাই ছিল মূল কারণ। দিল্লিকে রক্তস্নাত এবং অগ্নিস্নাত করার যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র যাতে বিফলে না যায় তার জন্য অনেক অর্থ ব্যয় করা হয়েছিল, অর্থাৎ অনেক টাকা খরচা করা হয়েছিল। এই ষড়যন্ত্র যখন কার্যকরী হলো, তখন দিল্লির নর্থ ইস্টের মাটিতে রীতিমতো বলতে গেলে রক্তের গঙ্গা বয়ে গেল, পুরো দিল্লির অগ্নিস্নাত হয়ে উঠল। এই যে দাঙ্গাটা হয়েছিল, এই দাঙ্গাটা এতটাই ভয়ঙ্কর ছিল, এটাকে পুলিশ প্রশাসন নিজেদের আয়ত্তে আনার জন্যে অনেক চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা করেছিল এবং অবশেষে আয়ত্তে এনে ফেলেছিল। কিন্তু ততক্ষণে চলে গিয়েছিল অনেকগুলো প্রাণ, প্রায় 53 জন মারা গিয়েছিল এবং বহু সংখ্যক মানুষ রক্তাক্ত হয়েছিল, আহত হয়েছিল। এরপর অন্যান্য সব ঘটনার মতো এই ঘটনায় তদন্ত চলে এবং বেশ কয়েকজনকে অ্যারেস্টও করা হয়। অনেকেই অ্যারেস্ট হয়েছিল, এদের মধ্যে প্রধান কয়েকজন যে নামগুলো হলো শারজিল ইমাম, উমর খালিদ, গুলফিসা ফাতিমা, মিরান হায়দার, সিফাউর রহমান, মোহাম্মদ সেলিম খান, সাদাব আহমেদ। এই 7 জন ছিল মূল অভিযুক্ত। এই কেস এতদিন কন্টিনিউয়াসলি চলে আসছিল। এবার এই কেসের রায় দিল সুপ্রিম কোর্ট। যদিও সম্পূর্ণ কেসের রায় হয়নি, কিন্তু এদের বেল বিষয়ক যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, 7 জন অভিযুক্তর মধ্যে 5 জনকে বেল দিয়েছে এবং 2 জনকে আগামী 1 বছর যাতে বেল না পায় তার ব্যবস্থা করেছে। সুপ্রিম কোর্ট এটা বলেছে যে আগামী 1 বছর এই 2 জনের বেল বিষয়ে কোনো বিষয়ে জামিনের জন্য, বেলের জন্য আবেদন করতে পারবে না, এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উমর খালিদ থেকে শুরু করে শারজিল ইমাম এবং বাকিদের উপরে 2টো কেস হয়েছে। 2টো কেসের এফআইআর নম্বর 101/2020 এবং 2 নম্বর হচ্ছে এফআইআর 59/2020। এই অভিযুক্তরা ইউএপিএ একটা অ্যাক্ট, যেটা 1967-এর অ্যাক্ট, এই 1967 ইউএপিএ অ্যাক্টের আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট নামের যে অ্যাক্ট, সেই অ্যাক্টের আইন অনুসারে এরা এফআইআর নম্বর 59-এর ধারা 16 যেটা বলে আতঙ্ক ষড়যন্ত্রে যুক্ত ছিল, ধারা 39 যেটা বলে আতঙ্কীদের সহযোগিতা করেছিল। এই দাঙ্গাকারীদের ঠিক সময় না আটকালে এদের প্ল্যান ছিল দিল্লিটাকে শুধু নয়, তার সঙ্গে সঙ্গে পুরো দেশটাকেও গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করে দেওয়া। শুধু তাই নয়, এর সঙ্গে আরও একটা প্ল্যান ছিল, ভারতের উত্তর পূর্ব যে অংশ নর্থ ইস্ট, যে 6টি রাজ্য আছে যেটাকে চিকেন নেক বলা হয় বা শিলিগুড়ি করিডোর বলা হয়, সেই করিডোরটাকে কেটে দেওয়া, অর্থাৎ ভারতের উত্তর পূর্বে 6টি রাজ্যকে আলাদা করে দেওয়া। এটাও একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল। हमारे पास हो ऑर्गेनाइज्ड तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं।
परमानेंटली नहीं तो कम से कम 1 आध महीने के लिए तो कट कर ही सकते हैं। मतलब इतना मवाद डालो पटरियों पर, रोड पे, कि उनको हटाने में 1 महीना लगे, है कि नहीं? जाए एयरफोर्स से, असम को काटना हमारी जिम्मेदारी है, असम और इंडिया कट के अलग हो जाए। কিন্তু যারা এইসব ষড়যন্ত্র করেছিল তারা অ্যারেস্ট হয়েছে। এই কেসের যে কেস চলছিল, এই কেসের দিল্লি পুলিশের দিক থেকে, অর্থাৎ দিল্লি পুলিশের পক্ষ থেকে সওয়াল করছিল সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে যারা কেস লড়ছিল বা তাদের বাঁচানোর জন্য চেষ্টা করছিল, অনেকেই কিন্তু তাদের বিশেষ মুখ, তাদের মধ্যে অনেকেই বিশেষ মুখ, এবং আপনারা হয়তো কম বেশি সবাই চেনেন তাদেরকে বিশেষ মুখ। তাদের মধ্যে 1 নম্বর ছিল কপিল সিব্বল, 2 নম্বর অভিষেক মনু সিংভি, 3 নম্বর সিদ্ধার্থ দাবে, 4 নম্বর সালমান খুরশিদ, 5 নম্বর সিদ্ধার্থ রুদ্রা। আরও অনেক ছিল, কিন্তু এরা মুখ্য 5 জন ছিল। এদেরকে আপনারা সবাই চেনেন, এরা বেশিরভাগ মেম্বার অফ পার্লামেন্ট। আপনারা বলুন, যখন কোনো আতঙ্কবাদী, যখন কোনো দেশদ্রোহী, যখন কোনো দাঙ্গাই ধরা পড়ে এবং তার বিরুদ্ধে কোর্টে কেস হয়, তখন এই সিপিএম, কংগ্রেস, এইসব দলগুলো বা এইসব দলগুলোর যে উকিলরা আছে, তারাই কেন তাদের হয়ে কেস লড়তে যায়? আপনারা ভেবে দেখুন, এতদিন এদেরকে ভোট দিয়ে এসছেন, এরাই আপনাদের পথ দেখিয়েছে, অথচ এরা সেই সব লোকেদের পক্ষ নেয়, সেই সব লোকেদের বাঁচানোর চেষ্টা করে যারা আপনাদের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে এবং দেশের ক্ষতি করছে। এই কেসে অবশেষে সুপ্রিম কোর্ট রায় দিল, এই অভিযুক্তদের মধ্যে 2 জন, ওমর খালেদ আর সার্জিল ইমাম, এদেরকে বর্তমানে জামিন দেওয়া যাবে না, কারণ এরা সমাজের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। শুধু ষড়যন্ত্র নয়, আতঙ্কবাদী কার্যকলাপ করেছে। এরা ঠিক কী চেয়েছিল জানেন? একজন চেয়েছিল চিকেন নেককে আলাদা করে দিতে, ভারতের 6টি রাজ্য, যেটা আমি আপনাদের আগেই বললাম। এই হলো সার্জিল ইমাম। উমর খালিদ, সে চেয়েছিল পুরো দিল্লিটাকে রক্তস্নাত করতে। সে বলে নাকি কাশ্মীর আমাদের জোর করে দখল করা। About against the occupation of Kashmir by the Indian state, and I make it very apparent here, I'm not from Kashmir, but I believe that what is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. What is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. What is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. What is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. What is happening in Kashmir is in an Indian occupation. ভাই, কাশ্মীর যদি আমাদের জোর করে দখল করা হয়, না ভাই, এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। যাদের দরদ উতলে ওঠে পাকিস্তানের নাম শুনলে, যারা দেশের মধ্যে থেকে দেশের খায়, দেশের সব কিছু নিয়ে বেঁচে আছে, তারা যখন বিদেশের হয়ে, অর্থাৎ আমাদের শত্রু দেশের হয়ে কথা বলে, তখন তাদেরকে সেখানেই পাঠিয়ে দেওয়া উচিত। তো আপনারা আরও জানলে হতভম্ব হবেন, অবাক হবেন, যে যখন এইসব লোকেরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে এরকম আতঙ্কবাদী কার্যকলাপ করে, তাদের হয়ে অনেকেই এইসব সো কল্ড লিবারেল জামাত তারা উঠে আসে। সো কল্ড লিবারেল যারা নিজেদেরকে লিবারেল বলে পরিচয় দেয়, নিজেদেরকে সেকুলার বলে পরিচয় দেয়, সো কল্ড লিবারেল যারা, তারা এদেরকে বলে এরা তো শিক্ষিত, এরা তো সমাজের অ্যাক্টিভিস্ট, এরা তো এই, এরা তো ওই। কদিন আগে দিল্লি যে বোম ব্লাস্ট হলো, সেও যে ব্লাস্ট হয়েছিল, যে তো ফিদাইন হামলা, অর্থাৎ আত্মঘাতী হামলা করলো, সেও ছিল শিক্ষিত, একজন ডাক্তার। যে ষড়যন্ত্র করেছিল সেও ছিল ডাক্তার, যে এইসব বানিয়েছিল সে ছিল একজন ইঞ্জিনিয়ার। সেই হিসাবে দেখতে গেলে লাদেন টুইনটা যে করেছিল ধ্বংস, সেও তো ছিল একজন ইঞ্জিনিয়ার। সঙ্গী যারা ছিল, কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ এই ইঞ্জিনিয়ার, কেউ ওই বিষয়ের এক্সপার্ট, বিভিন্ন রকম ছিল। তাই বলে কি তারা দেশপ্রেমী? তাই বলে কি তারা সব ভালো মানুষ? তাদেরকে বাঁচাতে হবে? কিন্তু এই দলগুলো, এই সিপিএম, কংগ্রেসের মতো দলগুলো এবং তাদের যে উকিলরা, এদেরকে সবসময় সাপোর্ট করে এসছে, সবসময় বাঁচানোর চেষ্টা করে এসছে। এখন যখন দিল্লি দাঙ্গা হয়েছিল, তার আগে যখন শাহিনবাগও চলছিল, তখন এই রাহুল গান্ধীর মতন মানুষেরা গিয়ে ওদেরকে সাপোর্ট করেছিল। আমাদের দেশে বহু এরকম দল আছে, শুধু এই দুটো নয়, আরও বহু দল আছে এরকম ছোট থেকে বড়, তারা এদেরকে সাপোর্ট করে। আরও শুনলে অবাক হবেন যে এদেরকে বাঁচানোর জন্যে এদের পরিবারের লোক আমেরিকায় চলে যায়। আমেরিকায় গিয়ে আমেরিকায় থাকা যে সেনেটার আছে, অর্থাৎ পার্লামেন্ট মেম্বার, তাদেরকে দিয়ে ভারত সরকারকে চিঠি লেখা, কেস তাড়াতাড়ি সুরাহা করে এদের যাতে মুক্তি পায়, এরা যাতে শাস্তি বেশি না পায়, সেই ব্যবস্থা করতে। ভাই, আমাদের দেশ তোমাদের কথায় চলে না, আমাদের দেশ চলে আমাদের কথায়। আমেরিকার কথায় আমাদের দেশ চলবে না। আমাদের রুলস আছে, আমাদের রেগুলেশনস আছে, আমাদের ইনস্টিটিউশন আছে, আমাদের কনস্টিটিউশন আছে। সবগুলো মিলে সবার নীতি, সবার নৈক্য, সবার ঐক্য, সব কিছু নিয়ে আমাদের দেশ চলে। আমেরিকার থেকে বসে কেউ একজন চিঠি লিখে দেবে, তার কথা আমাদের দেশে নিয়ম চলবে, তা হবে না। যদি সেরকম মনে হয়, যাদের মনে হয়, তারা গিয়ে আমেরিকায়, যে দেশের থেকে তারা চেষ্টা করছে এইসব, সেই দেশে চলে যাক, সেই দেশে গিয়ে এইসব করুক, আমাদের দেশে হবে না। আমি তো ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব যে এমন একটা ল তৈরি করুন
যারা এরকম কাজ করবে তাদেরকে 90 দিনের মধ্যে ফাঁসিতে চড়ানো হবে, এবং তাদেরকে যারা সাপোর্ট করবে তাদেরকে 2 থেকে 5 বছরের জন্য জেল। এবং এদেরকে বাঁচানোর জন্য যারা বাইরের থেকে চিঠি লিখবে বা বাইরে থেকে এরকম প্রচেষ্টা করবে তাদেরকে ইন্ডিয়ার মাটিতে কোনোদিন আসতে দেওয়া হবে না, এবং তাদেরকে যারা প্রচেষ্টা করার জন্য বলবে তাদেরকেও ইন্ডিয়া থেকে তাড়িয়ে দেওয়া হবে। এরকম একটা কঠিনতর আইন তৈরি করা হোক, এটা আমার ভারত সরকারের কাছে অনুরোধ রইল। এটা আমি ভারত সরকারকে অনুরোধ করবো যে এরকম যাতে কোনো একটা নিয়ম তৈরি করা হয়, তাহলে এদের সাহস, এদের এইসব কীর্তিকলাপ কমবে না। আর যদি দিল্লি দাঙ্গাটা এত বড় হতো এবং পুরো দেশে ছড়িয়ে পড়তো, তাহলে কত হাজারো হাজারো মানুষ মারা যেত। শুধু দিল্লির নর্থ ইস্টে হয়েছে, সেখানে 53 জন মারা গেছে, আর বহু সংখ্যক মানুষ তো জখম হয়েছে। কিন্তু আমাদের দেশের কিছু পার্টি এদেরকে সেকুলার, যারা নিজেদের সেকুলার, যারা নিজেদেরকে লিবারেল বলে পরিচয় দেয়, তারা সবসময় এরকম ষড়যন্ত্র। আপনারা জানেন তো, দিল্লিতে জেএনইউতে কখনো স্লোগান দেয় ভারতের টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আবার কখনো বলে, আবার কখনো স্লোগান দেয় যাকে ফাঁসি দিয়েছিল আফজল নামের যে আতঙ্কবাদীকে সুপ্রিম কোর্টের রায়ে ফাঁসি হয়েছিল, তার নামে স্লোগান দেয় আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরা কাতিল জিন্দা হ্যায়। আমাদের কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটিতে সেখানেও কখনো ভারতের বিভাজন নিয়ে লেখা থাকে, কখনো এটা নিয়ে লেখা থাকে, কখনো ওটা নিয়ে লেখা থাকে। भारत तेरे टुकड़े होंगे इंशाअल्लाह इंशाअल्लाह, भारत तेरे टुकड़े होंगे इंशाअल्लाह इंशाअल्लाह, भारत तेरे टुकड़े होंगे। এইসব লিবারেল বলা, এইসব কার্যকলাপ করা, যাদেরকে প্রত্যেকটাকে টেনে টেনে জেলে ঢোকানো উচিত, এবং এদেরকে 5 থেকে 10 বছরের জেল। আর এর থেকে যারা বেশি, এই উমর খালিদ এবং সার্জিল ইমামের মতন যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে ওপেনলি ফাঁসি চড়িয়ে দেওয়া দরকার। শুধু কোর্টের মধ্যে নয় বা ফাঁসির জায়গায় নয়, ওদেরকে বিষ চড়াহে রাস্তার মোড়ে ওদেরকে ফাঁসি চড়ানো উচিত। তাহলে এদের মতন এইসব সমাজের যে পোকাগুলো, সমাজের নষ্টামির যে পোকাগুলো, সমাজকে ধ্বংস করার যে পোকাগুলো নষ্ট হবে, এবং সমাজে যারা লিবারেল বলে নিজেদেরকে ফ্রিডম অফ স্পিচের নামে এইসব ষড়যন্ত্রকে সাপোর্ট করে, তাদেরও মতিভ্রম ভাঙবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।